হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি দেখো অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোলটা পড়াবো, যেখানে আমি আগের দিন তোমাদেরকে জলবায়ু অঞ্চলটা, যেটা 3rd ইউনিট টেনাল পরীক্ষায় হবে, অর্থাৎ জলবায়ু অঞ্চল থেকে, তা জলবায়ু অঞ্চলটা শুরু করেছিলাম। সেখান থেকে আমি তোমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আর মৌসুমী জলবায়ু অঞ্চলটা পড়িয়ে দিয়েছি। তো আজকে দেখো তারপরে যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তো আজকে আমি এটা শুরু করব, তো চলো দেখে নিই। তো দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে না, নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে পড়ছে। দেখো, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশিষ্ট জলবায়ু অঞ্চল হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। শুধুমাত্র ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো ছাড়াও প্রকৃতপক্ষে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর মতো জলবায়ু দেখা যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলে। তাহলে কি বলছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? ভূমধ্যসাগরীয় কথাটার মানে থেকে আমরা বুঝতে পারছি যে সেই দেশগুলো নিশ্চয়ই ভূমধ্যসাগরের তীরে অবস্থিত, কিন্তু এখানে বলছে সেই দেশগুলো ছাড়াও ওই মানে ভূমধ্যসাগরের তীরে যে দেশগুলো অবস্থিত সেখানকার যা জলবায়ু, সেই জলবায়ুর মতন যদি ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতেও জলবায়ু দেখা যায়, তাহলে সেই দেশগুলোকেও বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাহলে বোঝা গেল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলছে। এবার দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান কি বলছে। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে এই জলবায়ু দেখা যায়। তাহলে অক্ষাংশগত অবস্থানটা কি বলছে? নিরক্ষরেখার উভয় গোলার্ধ অর্থাৎ উত্তর আর দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, অর্থাৎ দেখো এখানে আছে, এখানে নিরক্ষরেখা, এটা হচ্ছে উভয়, এই উত্তর গোলার্ধে 30 ডিগ্রি, দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। অর্থাৎ আমি যদি এইটুকুনি পোর্শন ধরি, দেখো 40 ডিগ্রি, আবার এখান থেকে এই গোলার্ধে এখান থেকে এত দূর এই অবধি ধরি, তাহলে হচ্ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কি বলছে, মহাদেশের অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে, অর্থাৎ এই মহাদেশগুলোর পশ্চিম দিকের দেশগুলোতে হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়। তো এরকম ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, পূর্বতন যুগোস্লাভিয়া, আর এশিয়ার তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন এবং আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনেসিয়া, এই 16টি দেশে ভূমধ্যসাগরের জলবায়ুর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে যে 16টি দেশে ভূমধ্যসাগরের জলবায়ুর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় সেগুলি কোন কোন মহাদেশের? একটা হচ্ছে ইউরোপ মহাদেশের, একটা হচ্ছে এশিয়া মহাদেশের, আর একটা হচ্ছে আফ্রিকা মহাদেশের। এই গেল। এবার দেখো বলছে, এছাড়াও উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার চিলি, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্বেও এই জলবায়ু দেখা যায়। তাহলে এই গেল আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, অর্থাৎ এই গেল আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থানটা, অর্থাৎ অক্ষাংশগত প্লাস দেশীয় অবস্থান। এবার দেখো জলবায়ুর বৈশিষ্ট্য কি বলছে। সারা বছর মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা কীরকম। দেখো, সারা বছর মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ নাতিশীতোষ্ণ মানে হচ্ছে না শীত না গরম, অর্থাৎ কোনোটাই বেশি থাকে না, অর্থাৎ মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ মানে আবহাওয়াটা, জলবায়ুটা খুব আরামদায়ক। এবং দেখো, গ্রীষ্মকাল হয় শুষ্ক আর শীতকালীন বৃষ্টিপাত, অর্থাৎ শীতকাল হয় আর্দ্র। এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। এবার দেখো উষ্ণতার কি বলছে। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে শীতকালে তা কমে 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি হয়। গ্রীষ্মকালে যেটা 21 থেকে 27 থাকে সেটা শীতকালে কমে গিয়ে কত হয়, 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে হয়। অর্থাৎ বার্ষিক তাপমাত্রার প্রসার থাকে কত ডিগ্রি, 17 ডিগ্রি। গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই কারণে কি হয়, গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। তাহলে গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কেন বৃষ্টি হয় না, অর্থাৎ অঞ্চলটা কেন শুষ্ক থাকে? কারণ কি বলছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু কি হয়, যে যদি স্থলভাগে উচ্চচাপ অবস্থান করে তাহলে বায়ুর ধর্ম কি, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়া, তাই তো। তাহলে স্থলভাগে যদি উচ্চচাপ অবস্থান করে তাহলে সেই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কোথায় যাবে, জলভাগের দিকে, অর্থাৎ জলভাগে নিম্নচাপ হয়। তাহলে সেই শুষ্ক আয়ন বায়ু কি করে, স্থলভাগ থেকে জলভাগে অর্থাৎ সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই কারণে তখন কি হয়, গ্রীষ্মকালে বৃষ্টিটা হয় না। আর উল্টো দিকে কি হয়, যদি জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যদি স্থলভাগের দিকে আসে তখন সেই বায়ুতে কিন্তু বৃষ্টিপাত হয়। এবার দেখো, আকাশ মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকায় রাত্রে তাপমাত্রা কমে যায়। লেগে গেল আমাদের উষ্ণতার বৈশিষ্ট্য। এবার দেখো বৃষ্টিপাত সম্পর্কে কি বলছে।
শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। তাহলে শীতকালে কিন্তু ঠিক এর উল্টোটা হচ্ছে, তাই না? তাহলে গ্রীষ্মকালে যেখানে স্থলভাগে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে সেখান থেকে কি হচ্ছে, শীতকালে সেই উচ্চচাপ বলয়টা সরে যাচ্ছে, সরে গিয়ে সেখানে হচ্ছে নিম্নচাপ বলয়। আর আটলান্টিক মহাসাগর থেকে তখন ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু অর্থাৎ পশ্চিমা বায়ু তখন ওই অঞ্চলের স্থলভাগে প্রবেশ করে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। তা কোন বায়ুর প্রভাবে হচ্ছে? পশ্চিমা বায়ুর প্রভাবে। বার্ষিক গড় বৃষ্টিপাত হয় 25 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি। তাহলে কোন উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি? অ্যাড্রিয়াটিক। আর উপকূল থেকে ভিতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। তাহলে উপকূল ভাগে যে পরিমাণে বৃষ্টিপাত হয় সেই বায়ুটা যত মানে সমভূমি মানে ভূমিভাগের দিকে যাবে তত বৃষ্টিপাতের পরিমাণ কি হয়? ক্রমশ কমতে থাকে। কারণ কি, তখন জলীয় বাষ্পের পরিমাণটা আস্তে আস্তে তার কমে যাচ্ছে। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। তাহলে শীতকালীন বৃষ্টিপাতের দেশ কোন অঞ্চলকে বলছে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। কেন বলছে না শীতকালে বৃষ্টিপাত হচ্ছে? এই কারণেই বলছে। এবার দেখো বলছে এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প অল্প তুষারপাত হয়। তাহলে এই গেল আমাদের জলবায়ুর বৈশিষ্ট্য অর্থাৎ উষ্ণতা বৃষ্টিপাত সম্পর্কে। এবার নেক্সট দেখো জীববৈচিত্র্য। স্বাভাবিক উদ্ভিদ। জীববৈচিত্র্যের মধ্যে কি কি পড়ছে? স্বাভাবিক উদ্ভিদ পড়ছে, প্রাণী জগৎ ও পশুপালন পড়ছে। তাহলে স্বাভাবিক উদ্ভিদ, শুষ্ক গ্রীষ্মকাল হয়, বৃষ্টিপাত হয় না, এবং আর্দ্র শীতকাল অর্থাৎ শীতকালে যেহেতু বৃষ্টিপাত হয় তাই বলছে আর্দ্র শীতকাল। এর কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে কিন্তু দুই রকমের গাছ আছে, একটা হচ্ছে চিরসবুজ গাছও রয়েছে প্লাস আবার গুল্ম জাতীয় গাছও রয়েছে। এই দুয়ের মিশ্র বনভূমির সৃষ্টি হয়েছে। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু আর কাণ্ড শক্ত হয়। তাহলে গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে যেহেতু বৃষ্টিপাত হয় না তাহলে সেই বাষ্পীভবনটা আটকাতে গাছের পাতাগুলো কি হয়? পুরু হয় আর কাণ্ড শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। তাহলে এই গাছ যেহেতু শীতকালে বৃষ্টিপাত হয় এই অঞ্চলে, তাই শীতকালে বৃষ্টির জলটা এই গাছগুলো তাদের বড় বড় যে পাতা পুরু ছালযুক্ত থাকে তার মধ্যে সঞ্চয় করে রাখে। প্রধানত এখানে 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ দেখা যায়। একটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, একটা চিরসবুজ উদ্ভিদ, আর একটা হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে এখানে 3 ধরনের গাছ দেখা যায় এই জলবায়ু অঞ্চলে। সরলবর্গীয় উদ্ভিদের মধ্যে দেখো পড়ছে পাইন, ফার, সিডার। চিরসবুজের মধ্যে পড়ছে ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। আর গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ছে কি? ম্যাপল, লরেল, রোজমেরি এবং ল্যাভেন্ডার। এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? দেখো জলপাই গাছ ভূমধ্যসাগরের জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। এবার দেখো প্রাণী জগৎ ও পশুপালন। কি বলছে? বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণটা কম। কি বলছে? বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল আমরা আগে জানলাম, তার মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি হয়? গ্রীষ্মকালে যেহেতু বৃষ্টি হয় না সেই জন্য এটা হচ্ছে শুষ্ক বৃষ্টিহীন গ্রীষ্মকাল। এবং যেহেতু শীতকালে বৃষ্টিপাত হয় তাই বলছে আর্দ্র শীতকালের। এই দুই কারণের জন্য এখানে তৃণভূমির পরিমাণটা কি? কম। তাই ঘোড়া বা গবাদি পশু তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। কারণ ঘোড়া বা গবাদি পশু থাকলে কি হবে? তাদের খাদ্যের জন্য তৃণভূমি লাগবে, কারণ তৃণভূমিতে যে ঘাসগুলো হয় সেগুলো তারা খেতে পারবে। তাহলে সেগুলো যেহেতু পরিমাণ কম সেই জন্য এদের তুলনায় কাদের সংখ্যা বেশি? গাধা, ভেড়া, ছাগল। উষ্ণমরুর কাছাকাছি অঞ্চলে মুরগি আর উট বেশি পালিত হয়। তাহলে এই গেল আমাদের প্রাণী জগৎ ও পশুপালন। এবার নেক্সট দেখো এখানে কি বলছে? আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। তার মধ্যে কি পড়ছে? আমাদের কৃষিকাজ। নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। এবার কৃষিকাজের ক্ষেত্রে এটি কিন্তু খুব একটা মানে প্রচণ্ড পরিমাণে উপযুক্ত অঞ্চল, যেহেতু নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত, এবং এই দুই উপাদান এই অঞ্চলকে কৃষিকাজে সমৃদ্ধ করেছে। প্রধান উৎপাদিত ফসল কি? গম। এছাড়া জব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। তাহলে কোন জিনিসের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে? তুঁত গাছের প্রাচুর্য, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে তুঁত গাছ থাকে। ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানান ধরনের লেবু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। তাহলে ফলের ঝুড়ি কাকে বলা হয় এবং কেন বলা হয়? তাহলে ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, প্লাস 2 নম্বর বা 3 নম্বরে যেরকম হয়। তাহলে কেন বলা হয় না? ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম এগুলো ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে বলা হয় কি? ফলের ঝুড়ি।
এবার দেখো খনিজ সম্পদ ও শিল্প। এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। এটা আবার কি খনিজ সম্পদে কিন্তু এটা সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, গন্ধক, স্পেনে লোহা পাওয়া যায়। তাহলে এই জলবায়ু অঞ্চলের মধ্যে অবস্থিত ক্যালিফোর্নিয়ায় কি পাওয়া যায়? খনিজ তেল। আর ফ্রান্সে পাওয়া যায় বক্সাইট, ইতালিতে মার্বেল আর গন্ধক, আর স্পেনে পাওয়া যায় লোহা। অর্থনৈতিকভাবে এই অঞ্চল আবার উন্নত। কৃষিকাজ, ফলের চাষ, ফলভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি, ব্যবসা বাণিজ্যের প্রধান জীবিকা। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়, ফল মানে ফলের ঝুড়ি বলা হয়, সেই কারণে কি হয় এখানে কৃষিকাজ, ফলের চাষ এবং ফলভিত্তিক বিভিন্ন শিল্প, অর্থাৎ ফলের থেকে যে সমস্ত জ্যাম, জেলি, জুস তৈরি হয় সেই ফলভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি, ব্যবসা বাণিজ্য এখানকার প্রধান জীবিকা। ইতালি, ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ তৈরি হয়, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির প্রধান শিল্প এখানে কিন্তু প্রসিদ্ধ। তাহলে এগুলো হচ্ছে ফলভিত্তিক বিভিন্ন শিল্প, এগুলো সারা পৃথিবীতেই কিন্তু রপ্তানি করা হয়। তাই এখানে আমাদের এখানে অলিভ অয়েল থাকে, এগুলো আমরা এখান থেকে, তার মানে জলপাই থেকে পাই। সেটা আসে কোন অঞ্চল থেকে? না, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল থেকে। অন্যান্য শিল্পের মধ্যে কাঁচামাল, শুকনো ফল, ফলজাত দ্রব্য যেমন দেখো জ্যাম, জেলি, আচার, ময়দা শিল্প প্রভৃতি প্রধান। মনোরম ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ায় হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে? না, ক্যালিফোর্নিয়ার হলিউডে। কেন? মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য। এবার নেক্সট দেখো জনবসতি। মনোরম স্বাস্থ্যকর জলবায়ু, উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে এই অঞ্চলে জনবহুল এবং অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলকে অতীতে গ্রিক, মিশরীয় ও রোমান সভ্যতা বিকশিত করেছিল। তাহলে এই অঞ্চলকে অতীতে কারা বিকশিত করেছিল? না, গ্রিক, মিশরী এবং রোমান সভ্যতা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ইতালি রোম, নেপলস, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন এই অঞ্চলের প্রধান নগর, বন্দর আর শিল্পকেন্দ্র। তাহলে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান নগর, বন্দর, শিল্পকেন্দ্র কোনগুলো? না, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ইতালির রোম, নেপলস, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন হচ্ছে এই অঞ্চলের প্রধান নগর, বন্দর ও শিল্পকেন্দ্র। দেখো এই শহরের ছবিগুলো এখানে দিয়ে দিয়েছে। এবার দেখো বলছে লক্ষ্য করো ভূমধ্যসাগরীয় জলবায়ুর কিছু বৈশিষ্ট্য। আমাদের দেশের আবার মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ঠিক বিপরীত। এই দুই ধরনের জলবায়ুর তুলনা এখানে করতে বলছে, তাই আমি এটা তোমাদের খাতায় লিখে দিয়েছি, আমি পরে দেখাচ্ছি। তো দেখো এই অধ্যায়টা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো কি কি, চলো আমরা দেখে নিই। তো দেখো 1 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? 2 নম্বর, এই অঞ্চলের অক্ষাংশগত অবস্থান লেখো অথবা এই অঞ্চলের অবস্থান লেখো। একটা শর্ট কোশ্চেন, একটা বড় কোশ্চেন। নাম্বার 3, এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী, বা এই অঞ্চলের উষ্ণতা, বৃষ্টিপাতের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা লেখো। নাম্বার 4, এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কেন? 5, কোন দুই বায়ুর মিলিত প্রভাবে শীতকালে এখানে বৃষ্টিপাত হয়? অর্থাৎ একটা হচ্ছে মেরু জেট আর একটা হচ্ছে আর্দ্র পশ্চিমা বায়ু। নাম্বার 6, দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সৃষ্ট কয়েকটি স্থানীয় বায়ু প্রবাহের নাম লেখো। সেগুলো হচ্ছে খামসিন, সিরোক্কো, লেভেচে এবং ল্যাভেন্ডার। ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ু অঞ্চলে কয়েকটি স্থানীয় বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে? তাই এই বায়ুগুলোর নাম এইগুলো হচ্ছে খামসিন, সিরোক্কো, লেভেচে বা ল্যাভেন্ডার। এগুলো তোমরা ভালো করে পড়বে। এই জলবায়ু অঞ্চলে কোন ধরনের গাছের মিশ্র বনভূমি সৃষ্টি হয়েছে? তারপরে দেখো এই জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে যা জানো লেখো। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি কেন বলা হয়? তাহলে এই গেল আমাদের প্রশ্নগুলো। এবার দেখো বলছে মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে যে তুলনা বা পার্থক্য সেটা তোমরা দেখে নাও। দেখো কি বলছে, এই জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ মৌসুমী জলবায়ু অঞ্চলটা। আর এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা কি হয়? না, আর্দ্র পশ্চিমা বায়ু ও শুষ্ক আইন বায়ু দ্বারা প্রভাবিত। গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র, শীত আর গ্রীষ্মকাল এখানে হয় উষ্ণ ও শুষ্ক, শীতকাল শুষ্ক শীতল, আর শীতকাল এখানে হচ্ছে আর্দ্র ও শীতল। আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, আর এখানে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। ঋতুভেদে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, আর ঋতুভেদে আর্দ্র পশ্চিমা বায়ু ও শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয়। তাহলে এই গেল আমাদের এটা পার্থক্য। তাহলে এটা হচ্ছে কি আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা শেষ হয়ে গেল। এর পরের দিন নেক্সট ক্লাসে আমরা তুন্দ্রা জলবায়ু নিয়ে আসবো। তো যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিলাম সেই প্রশ্নগুলোর থেকে তোমরা কিন্তু উত্তরগুলো খাতায় রেডি করে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে এবং নিজেদেরও একটা চর্চা হবে এবং ভালো করে পড়বে। তো আজকে এই পড়াটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আগের পড়াগুলো যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গেলে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।